বিচার হয়েছে এবং যে বিচারক যে বিচারের রায় দিয়েছেন সেইটা আমরা কোনোদিনও মানছি না আর মানব না। যতদিন হয় ততদিন পর্যন্ত আমরা রাজপথে থাকব এবং এই প্রতিবাদ আন্দোলন অবস্থান যেখানে যাই হবে সেখানে আমরা চালিয়ে যাব। তাই জন্য দেখা যাচ্ছে জনমত একেবারে দ্বিধাবিভক্ত। প্রথমত, সঞ্জয় রায়কে একা বলির পাঠা করে যেভাবে তাকে শাস্তি দেওয়া হলো, যদি এই প্রশ্নের উপরে একটা গণভোট আজকে পশ্চিমবঙ্গে হয় তাহলে দেখা যাবে 10 জনের মধ্যে 9.5 জন বলছেন যে না, সঞ্জয় একা অপরাধী নন, তার সঙ্গে আরো বেশ কয়েকজন অবশ্যই ছিলেন। কিন্তু সমস্যা হলো রাষ্ট্রশক্তি এবং বিচার বিভাগ এবং তদন্তকারী সংস্থা এরা সবাই যখন একটা সূত্রে ঐক্যবদ্ধ হয়ে গিয়ে কোনো কিছু করার চেষ্টা করে তখন তার বিরুদ্ধে নাগরিক প্রতিবাদ খুব একটা দানা বেঁধে উঠতে পারে না। নইলে যে ধরনের নাগরিক উদ্বেলতা বা উত্তেজনা আরজি করের ওই ঘটনার পরে আমরা মাসের পর মাস কলকাতা সহ পশ্চিমবঙ্গের সর্বত্র ঘটতে দেখেছি, তার যদি আদৌ কোনো মূল্য থাকত তাহলে আজকে এই প্রহসনের ফলাফল আমরা দেখতে হতো না এবং তা নিয়ে ছাত্রছাত্রীদেরও অযথা উত্তেজিত হতে হতো না। দেখুন, আমি যখন এই ভিডিওটা করছি তখনও পর্যন্ত বিচারপতির রায়ের কপি আমার হাতে এসে পৌঁছয়নি। ফলে কোন যুক্তিতে তিনি সঞ্জয়কে ফাঁসি না দিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিলেন সেটা তিনি কি বলেছেন সেটা জানার মতো অবসর আমার হয়নি। কিন্তু এই যে বিরলের মধ্যে বিরলতম কনসেপ্টটা নিয়ে আমার অবশ্যই কিছু বলার আছে, সেটা আমি একটু পরে বলছি। তার আগে আপনারা না হয় শুনুন যে সঞ্জয়ের ফাঁসি হয়নি এই খবরটা পাওয়ার পরে আমাদের মুখ্যমন্ত্রী কতটা ব্যথিত হয়েছেন। শুনুন তার নিজের কথাতেই। কিন্তু আমি যেহেতু হেলিতে ছিলাম বলে আমি ডিটেলসটা এখনো শুনিনি, তো আপনাদের কাছ থেকেই শুনলাম যে এটা নাকি যাবজ্জীবন দেওয়া হয়েছে। এটা আপনাদের কাছ থেকেই প্রথম আমি শুনলাম। আমার রিঅ্যাকশন ইজ ভেরি ক্লিয়ার। আমরা প্রথম দিন থেকে ফাঁসির দাবি করে এসেছিলাম এবং আজকেও আমরা সেই দাবিতে অটুট আছি। কিন্তু আদালতের রায় ন্যাচারালি এখন সবাই মিলে কি বলবেন আমি জানি না, বাট আমার কথা আমি বলতে পারি বা আমার দলের বক্তব্য যেটা হচ্ছে, আমরা 3টে কেসে আপনারা দেখেছেন 54 দিন থেকে 60 দিনের মধ্যে আমরা ফাঁসি অর্ডার করেই দিয়েছি। কিন্তু আমি জানি না এটা একটা সিরিয়াস কেস এবং এটা নিয়ে ফাঁসি দাবি আমাদের সবার ছিল। সেক্ষেত্রে বিচারের রায় নিয়ে আমি আমার কথা বলতে পারি। আমরা
এটাই বলেছিলাম, আমাদের হাতে কেসটা থাকলে আমরা কিন্তু অনেক দিন আগেই ফাঁসির অর্ডার দিয়ে দিতে পারতাম, ফাঁসির অর্ডার করে দিতে পারতাম। আমি জানি না কিভাবে লড়াই করেছেন, কি যুক্তি, আপনারা তো লয়াররা জানেন। সুতরাং ডিটেলসটা তো আমি জানি না, ডিটেলসটা তো সিবিআই করছে, এবং আমাদের হাত থেকে তো কেসটা ইচ্ছা করে কেড়ে নিয়ে চলে গেল। আমরা তো বলেছিলাম আমরা যদি করতে না পারি তাহলে আপনারা সিবিআইকে দিন, আমার কোনো আপত্তি নেই, কারণ আমরা চাই বিচার হোক। এই নরক বিচারদের চরমতম শাস্তি হওয়া উচিত। দিদি, সিবিআই তদন্তে কি কোনো ত্রুটি রয়েছে? আমি এসব বলতে পারবো না, কিন্তু আমি এখনো, আপনিও লয়ার, আমিও অ্যাজ এ লয়ার আমি এ কথা বলছি যে আমি তো ডিটেলস কাগজপত্র দেখিনি, বাট আই এম নট স্যাটিসফাইড, কারণ আমি ফাঁসি হলে অন্তত মনকে সান্ত্বনা দিতে পারতাম। প্রথমে আমি একটু মার্জনা চেয়ে নিচ্ছি, আমার শুরুর দিকের কয়েক সেকেন্ডের কথা হয়তো আপনারা শুনতে পাননি। তাতে অবশ্য আমি আহামরি কিছু বলিনি, শুধু এইটুকুই বলেছি যে ছাত্রদের কি প্রতিক্রিয়া এবং সেই প্রতিক্রিয়া কতটা প্রত্যাশিত তা আপনারা দেখতেই পাচ্ছেন। আমাকে দয়া করে এই নিয়ে দ্বিতীয়বার 2-3 দিনের মধ্যে এই ঘটনাটা ঘটল। সে যাই হোক, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া আপনারা শুনলেন। মনে হলো যেন তিনি খুব বেদনাতুর। দেখুন, এই আরজিকর কাণ্ডে সবচাইতে কোণঠাসা অবস্থা যদি কারোর থেকে থাকে তাহলে তার নাম অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই সঞ্জয়ের ফাঁসি হলে তিনি কেন উল্লসিত হতেন সেটা আমার কাছে খুব বোধগম্য নয়, কিন্তু একটা জিনিস মনে হয় যে এই আপদ পৃথিবী থেকে বিদায় নিলে তার পক্ষে আরো নিশ্চিন্তে স্বস্তির নিঃশ্বাস ফেলা সম্ভব হতো। কিন্তু মুশকিল হলো, একটা শিয়ালদা কোর্টের মতো একেবারে সবচেয়ে নিম্ন স্তরের কোর্টে কোনো সিদ্ধান্ত, সেটা চূড়ান্ত মাত্রা পেতে এদেশে কত বছর লাগে সেটা আমরা প্রতিটি ঘটনার ক্ষেত্রে দেখেছি। এমনকি নির্ভয়ার কাণ্ডেও শেষ পর্যন্ত ফাঁসি হতে কত বছর সময় লেগেছিল সেটা আমরা কেউ ভুলে যায়নি। এবং এটাই হচ্ছে ভারতবর্ষের বিচার ব্যবস্থা। আজকে নিম্নতম আদালতে যা হলো, কলকাতা হাইকোর্টে এসে তার কি পরিণতি হবে তা আমরা জানি না। কলকাতা হাইকোর্ট যে রায় দেবে, সুপ্রিম কোর্টে গিয়ে তার কি পরিণতি হবে সেটা আমরা জানি না। সুপ্রিম কোর্ট যদি ধরুন কথার কথা মৃত্যুদণ্ড দেন এবং যাবজ্জীবনকে বাদ দিয়ে দেন, তাহলেও সেটা যাবে আমাদের রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতি অনুমোদন দিলে একমাত্র তাহলেই কিন্তু ফাঁসি হবে। এই যে গোটা প্রক্রিয়াটা ভারতবর্ষ নামক দেশে একটা লোকের শৈশব থেকে যৌবনে পৌঁছে যাওয়ার পক্ষে যথেষ্ট। সুতরাং তাকে যদি আজকে ফাঁসিও দিত, তাহলেও যে অচিরেই কোনো কিছু বড় কিছু ঘটার সম্ভাবনা ছিল তা তো নয়, সেটা হওয়ার কোনো প্রশ্নই ওঠে না ভারতবর্ষে। অতএব মমতা বন্দ্যোপাধ্যায়ের তবুও যদি মনে হয় যে না, এই আপদ জেলে থাকলে এবং সিবিআই তদন্ত চলতে থাকলে, ইডির তদন্ত চলতে থাকলে, ছাত্রছাত্রীদের আন্দোলন, নাগরিকদের আন্দোলন চলতে থাকলে একটা বিপদের মুখ খোলা থেকে যাবে, এবং সেটা খুব বড় বিপদের মুখ। এই ভয় বা বিড়ম্বনা তাকে অবশ্যই কিছুটা যতটা না বিস্মিত তার চেয়ে বেশি বেদনা হতো করতেই পারে। তবে আমার সবচেয়ে হাস্যকর লেগেছে সেটা হচ্ছে আমাদের এই মিডিয়া বাড়াবাড়ি করতে 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 আমাদের দেখলাম কয়েকজন সহকর্মী, তারা সেই নাটা মল্লিক ফাঁসুড়ে, বিখ্যাত ফাঁসুড়ে, তার ছেলের কাছে পর্যন্ত পৌঁছে গিয়ে তার ইন্টারভিউ নিয়ে এসছেন, এবং তিনি বীরদর্পে এই সুযোগে নিজের মুখ দেখানোর একটা পেয়ে গিয়ে বলেছেন, হ্যাঁ, যেহেতু আমি একটা অপরাধের সাজা দিই অতএব আমার নাকি হাত কাঁপে না। আরে বাবা, নাটা মল্লিকের ছেলে, আপনি আপনার কাছে
এই ধরনের কোনো কেস আস্তে আস্তে আপনার রিটায়ারমেন্ট হয়ে যাবে কিনা সেটা আগে ভেবে দেখুন। এবং আমার সহকর্মী বন্ধুদের বলছি যে একটা মরবিডিটিকে এমন পর্যায়ে নিয়ে যাবেন না যেখানে আপনারা নিজেরা হাস্যাস্পদ হবেন এবং গোটা পেশাটাকেও একই সঙ্গে হাস্যাস্পদ করে তুলবেন। এখন ফাঁসি হলে ভালো হতো না খারাপ হতো, এই প্রশ্নে অলওয়েজ আপনারা দেখবেন মানুষ দ্বিধা বিভক্ত। কেননা ঘটনাটা এতটাই বীভৎস, এবং সত্যিই যদি সঞ্জয় সেই ঘটনার সঙ্গে যেভাবে সিবিআই তাকে হাজির করেছে সেইভাবেই সে জড়িত থাকে, তাহলে সাধারণ মানুষের মনে প্রাথমিক প্রতিক্রিয়া হয় যে না, এই লোকটার ফাঁসি হওয়া উচিত। এবার আমি যেটা বলবো সেটা আপনাদের অনেকের পছন্দ হবে না, তবু আমি আমার নিজের বিশ্বাসের জায়গা থেকে তো আমি নড়ব না। সেটা হলো নীতিগতভাবে আমি ফাঁসির বিরুদ্ধে, অর্থাৎ যে কোনো ক্যাপিটাল পানিশমেন্টের বিরুদ্ধে। পৃথিবীর দিকে যদি তাকান তাহলে দেখবেন গুটি কতক দেশ ছাড়া বাকি সব দেশ থেকে এই ক্যাপিটাল পানিশমেন্ট এখন কার্যত উঠে গিয়েছে। যেসব দেশে রয়ে গিয়েছে সেগুলো প্রধানত স্বৈরাচারী শাসক, তারা এখনো পর্যন্ত শাসন করছে। পশ্চিম এশিয়ার দেশগুলোর দিকে তাকালে বুঝবেন রয়ে গেছে চীনে, রয়ে গেছে রাশিয়াতে। এগুলো কোনোটাই কিন্তু ভারতবর্ষের মতো একটা সুস্থ গণতান্ত্রিক দেশের পক্ষে একটা আদর্শ বা অনুসরণযোগ্য দৃষ্টান্ত হতে পারে না। আমার মনে আছে মৃত্যুঞ্জয়ের যখন ফাঁসি হয়েছিল তখনও আমি তার বিরোধিতা করেছিলাম, এবং বিরোধিতা করার জন্য ব্যাপক গাল খেতে হয়েছিল। এক্ষেত্রেও খেতে হবে, এটা জেনেই আমি আমার বিশ্বাসে কিন্তু অবিচল থাকছি। কেন বা ফাঁসি হওয়া উচিত নয়, আজকে সেই প্রসঙ্গে আমি বিস্তারিত কোনো কথাবার্তা বলবো না। শুধু একটা জিনিস আপনাদের স্মরণ করিয়ে দেব, সেটা হচ্ছে জাস্টিস PN ভাগবতী, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতিদের মধ্যে যিনি, যার নাম প্রায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে, কেননা তিনি ভারতবর্ষে এই PIL মামলা চালু করেছিলেন একটা পোস্টকার্ডের বেসিসে। ঠিক একইভাবে তিনি হিসেব করে দেখিয়েছিলেন যে আমাদের দেশে শেষ পর্যন্ত মৃত্যুদণ্ড যাদের হয় তাদের 90 থেকে 95% হচ্ছেন হতদরিদ্র মানুষ। তার মানে তারা নিজেদের পক্ষে দামি কৌশলী দাঁড় করাতে পারেন না, এবং দাঁড় করাতে পারেন না বলেই উল্টো পক্ষ প্রায় ফাঁকা মাঠে গোল করে বেরিয়ে যায়। এবং তিনি উদাহরণ দেখিয়ে দেখিয়ে বলেছিলেন 1947 সাল থেকে তার জীবিতাবস্থা পর্যন্ত যে কতগুলো ক্ষেত্রে ফাঁসির আদেশ হয়েছে, যারা দণ্ডাজ্ঞা প্রাপ্ত হয়েছে তারা কারা, তাদের আর্থসামাজিক ব্যাকগ্রাউন্ড কি সেগুলো, এবং এটা মোটামুটি একটা স্বতঃসিদ্ধই হয়ে গেছে। এই ধরুন সঞ্জয়ের ক্ষেত্রে, সঞ্জয় কত বড় অপরাধী সেটা তো একটা প্রশ্ন, একেবারে নিকৃষ্টতম অপরাধী, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু গোড়ায় তো সঞ্জয়ের কোনো উকিলই জোটেনি। শেষ পর্যন্ত লিগ্যাল এডের সাহায্যে তিনি 1-2 উকিল বোধহয় পেয়েছিলেন, কিন্তু সরকারি বদান্যতায় পাওয়া এইসব উকিল তারা উল্টো দিকের দুধে উকিলদের সঙ্গে এটে ওঠার যোগ্য বলে কি আপনাদের মনে হয়? আমি তাদের খাটো করে দেখছি না, কিন্তু লিগ্যাল এড সাধারণত যেসব উকিলকে পাঠায় তারা ধারে কিংবা ভারে অধিকাংশ ক্ষেত্রেই সমকক্ষ হন না। ফলে লড়াইটা আদালতের মঞ্চেও কিন্তু অসম থেকে যায়, এবং যার বিরুদ্ধে যত ঘৃণ্য অভিযোগ তার হয়ে লড়াই করতে আইনজীবীদের মধ্যে ঠিক ততটাই একটা অনাসক্তি থাকে বা রাগ থাকে যতটা আমার আপনার থাকে।
এ ব্যাপারে খুব ভাগ্যবান যদি কাউকে বলেন আমার দেখা, তাহলে ইন্দিরা গান্ধীর হত্যাকারীদের মধ্যে একজন, যার হয়ে দাঁড়িয়েছিলেন আমাদের ভারতবর্ষের ক্রিমিনাল লয়ারদের মধ্যে সর্বোত্তম রাম জেঠমালানি। এখন রাম জেঠমালানির কাছে এটা ছিল তার পেশাদারি দায়িত্ব, অন্য কিছু নয়। সুতরাং এই রকম সৌভাগ্য সকলের হয় না, সঞ্জয়েরও হয়নি। কিন্তু শেষ পর্যন্ত বিচারক মনে করলেন যে সিবিআই এর এত চার্জশিট, তাদের এত সাক্ষী, একের পর এক প্রত্যেকের বয়ান শুনে তিনি মনে করলেন যে হ্যাঁ, এই ছেলেটা দোষী। কিন্তু এই যে দোষ যে করেছে সেটাকে আমি রেয়ারেস্ট অফ রেয়ার কেস বলতে পারছি না, এবং সেই কারণেই কিন্তু তিনি মৃত্যুদণ্ড না দিয়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। দেখুন, এই বিষয় নিয়েও কিছুটা ধোঁয়াশা আছে, কেননা আমি সন্ধ্যাবেলা শুনছিলাম বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন যাবজ্জীবন কারাদণ্ড মানে তো 12-13 বছর পরে ছাড়া পেয়ে যাবে। আদৌ তা নয়। একটা সময় ছিল যখন যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ 14 বছর পর্যন্ত থাকতো, এবং যদি কোনো কনভিক্ট, তার আচরণ যদি এই জেলে থাকাকালীন খুব ভালো হতো, তাহলে 1-2 বছর রেমিশন পেয়ে তারা আগেও অনেক সময় বেরিয়ে আসতো। কিন্তু এখন সেটা উপায় নেই, এবং এই নির্দেশে তো উপায়ই নেই, কারণ এখানে বলে দেওয়া আছে যে তার যাবজ্জীবন মানে হচ্ছে টিল হি ডাইস। আমাকে যদি বলেন একটা লোককে ফাঁসির ইয়েতে কাটে চড়ানোর চাইতে এইভাবে সারাটা জীবন জেলের সেলে বন্দি রেখে দগ্ধে দগ্ধে মারাটা আমার মনে হয় শাস্তি হিসেবে অনেক বেশি এফেক্টিভ দেন ফাঁসি। ফাঁসি দিলেন তো শেষ হয়ে গেল, গল্প শেষ। আমরা 15 দিন পরে তাকে নিয়ে আর কোনো আলোচনাও করব না, কোনো সুযোগও হবে না। কিছু হয়তো কলকাতা শহরে নাগরিক সমাজের মধ্যে থেকে সেমিনার হতে পারে এই কথা বলে যে ধনঞ্জয়ের পরে আরেকজন গরিব মানুষের ফাঁসি হলো, এর বাইরে কিছু হবে না। কিন্তু সে এই বেটা যদি ওই প্রেসিডেন্সি জেল হোক বা যে কোনো জেলে হোক সারাটা জীবন ওখানে পচতে থাকে, তাহলে প্রতিনিয়ত তাকে দেখে বাকিরা হয়তো কোথাও একটা হলেও ভয় পেতে পারে যে এই পরিণতি যদি সঞ্জয়ের হয়, তাহলে আমাদেরও এই পরিণতি হওয়ার সম্ভাবনা খুব উজ্জ্বল। আমি তবুও বলছি, ফাঁসি বনাম ফাঁসি না হওয়া, এই বিতর্ক নিয়ে আলোচনা করতে আমি আসিনি। আমি যা বলতে চেয়েছি সেটা হচ্ছে এই যে রেয়ারেস্ট অফ রেয়ার কেস, এর ডিটারমিনেশনটা কিভাবে হবে। এবং আপনারা যদি ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের উপর্যুপরি এ বিষয়ে তাদের যে জাজমেন্টস আছে সেগুলো দেখেন ওভার দ্য ডিকেডস, তাহলে দেখবেন যে এই একটি ব্যাপারে সুপ্রিম কোর্ট কিন্তু বরাবর একটা স্থায়ী অবস্থানের মধ্যে রয়েছে। সেই অবস্থানটা কি না, ইভেন হিনাস স্ট্রোক ব্রুটাল ক্রাইমস মে নট বি রেয়ারেস্ট অফ রেয়ার। সংক্ষেপে বলতে গেলে আমরা যেটাকে মনে করছি জঘন্যতম অপরাধ এবং ব্রুটাল একটা ক্রাইম হয়েছে, এর ক্ষেত্রে তো হয়েইছে, কিন্তু সেটা যে রেয়ারেস্ট অফ রেয়ার হবে এমন কোনো কথা কিন্তু নেই। এটা একটু আইনি মারপ্যাচের গল্প, কিন্তু মোদ্দা কথাই হলো এই যে ডক্ট্রিন অফ রেয়ারেস্ট অফ রেয়ার, যেটা ভারতবর্ষের এখন আমাদের বিচার ব্যবস্থায় গৃহীত হয়ে গেছে, তার কারণ সুপ্রিম কোর্ট উপর্যুপরি রায় এই কথাই বলেছে। এই ডক্ট্রিনটা প্রথম এসেছিল 1980 সালে। 80 সালে সুপ্রিম কোর্টে পাঞ্জাবের
সংক্রান্ত কোনো একটি মামলায় এই রেয়ারেস্ট অফ রেয়ার কেসের কথা বলেছিল। এখন এই যে প্রিন্সিপাল বা ডক্ট্রিন আপনি যাই বলুন না কেন, সুপ্রিম কোর্ট অনেক বিচারে দেখবেন জাজমেন্টে শেষ পর্যন্ত লিখছে, আমি আলাদা আলাদা করে আর পড়ছি না, কিন্তু যেটা কমন রিফ্রেন আমি অনেকের জাজমেন্টে পড়লাম, সেটা হলো টাইম অ্যান্ড এগেন দিস কোর্ট হ্যাজ ক্যাটেগরিক্যালি হেল্ড দ্যাট লাইফ ইমপ্রিজনমেন্ট ইজ দ্য রুল and death penalty is the exception. And even when the crime is heinous or brutal, it may not still fall under the category of rarest of rare. তার মানে ওই যে আমরা ইয়ের ক্ষেত্রে দেখেছি, বেলের ক্ষেত্রে এটা বলা হয়, অর্থাৎ বেল ইজ দ্য রুল, জেল ইজ এক্সেপশন, সেটা কেউ মানে না। ভারতবর্ষে উল্টোটাই হয়, bail becomes a rule, jail becomes a rule and bail not even an exception. এক্ষেত্রেও কথাটা একই রকম, কিন্তু এক্ষেত্রে সুপ্রিম কোর্ট এই ডক্ট্রিনটা, তাদের নিজস্ব ডক্ট্রিনটা মেনে চলে। এবং একেবারে ধরুন জাস্টিস এ কে সিকরি, অশোক ভূষণ, আব্দুল নাজির, আপনি পরপর 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 যদি দেখতে থাকেন আপ টু DY চন্দ্রচূড় পর্যন্ত, তাহলে দেখবেন যে প্রত্যেকেই কার্যত একই কথা বলছে। এখন একটা লাইভ ল বলে একটা পোর্টাল আছে, যারা একটা 2016 সালের সেপ্টেম্বর মাসে একটা বুকলেট বার করেছিল, তার নাম হচ্ছে সেপ্টেম্বর ব্লো টু ডেথ পেনাল্টি। যাদের সেই কেন বলেছিল সেপ্টেম্বর ব্লো, 7 জন হাইকোর্টে মৃত্যুদণ্ডাজ্ঞাপ্রাপ্ত আসামিকে সুপ্রিম কোর্ট, রেপ এবং মার্ডারের কেসের আসামি, সুপ্রিম কোর্ট তাদের সেটা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড করে দিয়েছিল। এবং তারপরে নভেম্বর মাসে যখন এটা হলো, তখন সুপ্রিম কোর্টের একজন জাজ বললেন যে এই যে আমরা সবাইকে ছেড়ে টেড়ে দিচ্ছি বা মকুব করে দিচ্ছি, the need of death penalty should be re-examined. আমাদের আবার নতুন করে দেখতে হবে। 28 নভেম্বর 3 জন জাজের একটা বেঞ্চ, কুরিয়ান জোসেফ, জাস্টিস দীপক গুপ্ত এবং জাস্টিস হেমন্ত গুপ্ত, commuted death penalty awarded to a man convicted for the murder of 3 persons. তারপরেও এরপরে এনভি রামান্না, জাস্টিস মোহন শান্তন গৌডার এবং জাস্টিস মুকেশ কুমার, তারাও একজনের ট্রিপল মার্ডার কেসে এরপরে তারাও করে দিলেন সেটাকে যাবজ্জীবন কারাদণ্ড। এইরকম পরপর 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 ভাবে চলেছে। মূল কথাটা হচ্ছে সুপ্রিম কোর্ট বলছে যে একজনকে ডেথ পেনাল্টি দেওয়ার আগে যে বিষয়টা দেখতে হবে, আদার দ্যান সার্কামস্টান্সেস, তার কোনো আগের ক্রিমিনাল রেকর্ড আছে কিনা ইত্যাদি এবং ইত্যাদি, সবচেয়ে বড় পয়েন্ট হচ্ছে যে বেঁচে থাকলে তার নিজেকে সংশোধন করার সম্ভাবনা আছে কি নেই। অর্থাৎ একটা মানুষ হয়তো জঘন্যতম অপরাধ, যেটা সভ্য সমাজের কাছে মোটেই মোটেই গ্রহণযোগ্য নয়, সেরকম কাজ করে ফেলেছে, কিন্তু এমনও তো হতে পারে যে তার জন্য তার মনস্তাপ হবে, তার জন্য সে তার নিজেকে সংশোধন করে নেবে, অন্তত সংশোধনের রাস্তায় এগোনোর চেষ্টা করবে। আর যদি দণ্ডাজ্ঞাপ্রাপ্ত আসামির বয়স কম হয়, এর ক্ষেত্রে যেমন বয়স মাত্র 40, তাহলে এই প্রশ্নটা আরো বেশি করে আদালতকে ভেবে দেখতে হবে যে একটা 40 বছরের ছেলেকে আমি ফাঁসিতে লটকে দেব, না তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে
তাকে একটা সুযোগ দেব যে এই জীবনেই সে তার পাপের প্রায়শ্চিত্ত করে যাবে। সুতরাং এটা এমন একটা বিষয় যে বিষয়ের স্পর্শকাতরতা যেমন আছে, তেমনি এক্স্যাক্টলি রেয়ারেস্ট অফ রেয়ার কেস বলতে ঠিক কি বোঝায়, যেহেতু এটার কোনো বৈজ্ঞানিক সূত্র নেই এবং অ্যান এলিমেন্ট অফ সাবজেক্টিভিটি will always be there while deciding on such cases. সুতরাং এটা জাজ ঠিক করেছেন না ভুল করেছেন এই প্যারাডাইম থেকে বিচার করলে চলবে না। যে প্যারাডাইম থেকে বিচার করতে হবে সেটা হলো এই যে আমাদের দেশের সর্বোচ্চ আদালত বছরের পর বছর উপর্যুপরি মামলায় যে ডক্ট্রিনটাকে আপহোল্ড করেছে সেই ডক্ট্রিনটাকে অমান্য করা একটা অধস্তন আদালতের বিচারকের পক্ষে সম্ভব কি না। হয়তো সেই কারণেই শিয়ালদা কোর্টের বিচারক মনে করেছেন যে ইয়েস, সঞ্জয় মে হ্যাভ কমিটেড এ ব্রুটাল ক্রাইম, হিজ ক্রাইম মে বি অফ দ্য হিনাস পসিবল নেচার, বাট ইয়েট ইট ডাজ নট কাম আন্ডার দ্য পারভিউ অফ রেয়ারেস্ট অফ রেয়ার কেস। কিন্তু সবচেয়ে বড় কথা হলো এর একটা উল্টো দিকও আছে। সঞ্জয়ের যদি মৃত্যুদণ্ড হয়ে যেত তাহলে এই গোটা আরজিকর কাণ্ডের উপরেই মনে হতো যেন একটা জবনিকা পাত পড়ে গেল। কিন্তু এই আংশিক বিচার আমাদের ভবিষ্যতের আশাবাদী হওয়ার রাস্তা কিন্তু খুলে রেখেছে এবং এটা ভুলে গেলে চলবে না যে তথ্য প্রমাণ লোপাটের ক্ষেত্রে ইতিমধ্যেই সিবিআই সন্দীপ ঘোষ, ওই টালা থানার ওসি এদেরকে দোষী সাব্যস্ত করে দিয়েছে তাদের চার্জশিটে, প্রাথমিক চার্জশিটে, এবং তারা আদালতের কাছে প্রতিশ্রুতিবদ্ধ যে এ ব্যাপারে যারা যারা জড়িত তাদের চিহ্নিত করে আরেকটা সাপ্লিমেন্টারি চার্জশিট তারা দেবে। আজ না হয় কাল, কাল না হয় পরশু দেবে। এছাড়াও আজকে আমি জানি না এখন এত পোর্ট হয়ে গেছে একটা ইউটিউব চ্যানেল, একটি অনামী ইউটিউব চ্যানেলের সামনে সিবিআই এর একজন কৌশলী, সত্যি কথা বলতে কি তিনি সত্যিই কৌশলী না সাজানো কৌশলী তাও আমি বলতে পারবো না, কিন্তু যদি ধরে নি আই গিভ হিম দ্য বেনিফিট অফ ডাউট, তাহলে তিনি যেসব কথা বলছিলেন সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তিনি বলছিলেন, দেখুন আপনারা কেউ আজকের এই রায় নিয়ে বিচলিত হবেনই না, তার কারণ আসল মাথারা এখনো বাকি আছে এবং যেহেতু আমি সিবিআই এর কৌশলী সেই জন্য আমি অনেক গোপনীয় তথ্য আপনাদের সামনে বলতে পারবো না, কিন্তু আমি যতটুকু জানি বা যতটুকু বলতে পারি তা হলো যে নিরাশ হবার কিছু নেই। এদের পিছনের মাথা কারা, মাথার পিছনে মাথা কারা, এর সবটাই এখন সিবিআই এর বিচারাধীন, তদন্তাধীন এবং তারা প্রায় কুলের কাছাকাছি পৌঁছে গেছে। যদি ভদ্রলোক জেনুইন কৌশলী হন সিবিআই এর, তাহলে তিনি যা বলছেন তার সঙ্গে একমত যদি বা নাও হতে পারি আমাদের এই তিক্ত অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে, তবু কিছুক্ষণের জন্য হলেও তো আশাবাদী আমরা হবই। আর সবচেয়ে বড় আশাবাদী হওয়ার কারণটা হচ্ছে যে ছেলেদের হাতে এই আন্দোলনের দায়িত্ব তারা কিন্তু ছেড়ে দেওয়ার বান্দা নয়। আজকেই আপনারা দেখলেন শিয়ালদার সামনে কত ছেলে মেয়ে একত্রিত হয়েছে। এইভাবে যদি তারা নিজেদের মধ্যে সংঘবদ্ধ থাকতে পারে তাহলে আলটিমেটলি আজ না হয় কাল না হয় পরশু কোথাও একটা প্রভিডেন্সিয়াল ইন্টারভেনশন হয়ে যাদের শাস্তি পাওয়ার কথা তারা পাবে। দুদিন আগেই আশফাকুল নাইয়াকে নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম। আজকেও শিয়ালদা কোর্টের বাইরে অন্য অনেকের সঙ্গে সে হাজির ছিল
এবং সাজা ঘোষণা হওয়ার পরে একটা ছোট পথসভায় সে কি বলেছে তার একটা ছোট্ট খণ্ডচিত্র আপনাদের দেখিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার। जजमेंट नहीं लग रहा है, हमको लगता है कि जजमेंट और भी जगह है जहाँ पे हम लोग अप्लाई कर सकते हैं, हम लोग अप्लाई करेंगे। और ये एक एग्जाम्पलरी पनिशमेंट नहीं हुआ है। एक लोग जो अपना लाइफ सेव करने के लिए पोस्टेड है, वहाँ पे आप क्या बोलते हैं कि लाइफ चला गया खुद का, तो उसी जगह से हम लोग नहीं मानते कि उसके लिए ये जजमेंट ठीक है। उसके लिए कहीं ना कहीं कंप्लीट जजमेंट नहीं है और कंप्लीट जजमेंट करना चाहिए। नहीं, सीबीआई तो इंक्वायरी सीबीआई के कर रहा है, लेकिन हम लोग देखते हैं कि बाकी सीबीआई जो गैप है, जो प्रश्न अभी भी है सवाल, वो सब सवाल का उत्तर आ जाए हम लोग को। मन में सवाल नहीं है, साइंस में सवाल है। और आपका डीएनए रिपोर्ट है, आपका साइंटिफिक लेबोरेटरी का रिपोर्ट है, सीबीएसई रिपोर्ट है, बहुत सारा रिपोर्ट है। जिस रिपोर्ट के हिसाब से अभी भी ये सवाल है, हम लोग वो सब सवाल लेके हायर कोर्ट में जाएंगे। ये लोअर कोर्ट, अभी भी हायर कोर्ट है, हम लोग हायर कोर्ट में जाएंगे। थैंक यू।